थैंक यू। आज सुभाष चंद्र जी के साथ हमारा सबसे बच्चों का फेवरेट भगवान सरस्वती जी की भी पूजा है। सो वी हैव केप्ट टुगेदर। আমি শ্রী চন্দ্রবাসীকে রিকোয়েস্ট করব কি আপনি কিছু একটু বলুন। ऐसे करके अगर for collecting the blood. We are waiting. भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्तर गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चर जलधि गंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे भारत माता की जय वंदे मातरम। And thank you very much for your gracious presence to our complex and to our residents. Thank you very much. Welcome sir, welcome. Welcome everyone, please sit down, please sit down. Everyone requested kindly be seated. Kindly बैठ जाइए सब लोग. We will formally start the program and we have the agenda. We will tell you. एखाने ठीक है सर. बोला ना. So I would request everyone kindly be seated. Kindly be seated. And our chief guest kindly be seated, sir. Maitri, kindly request you. So पीछे जो लोग हैं आप लोग बैठ जाइए. We are formally going to start. Sir, thank you very much for gracing us with your presence. Mr. Chandra Kumar, Bose and family. Thank you very much. এই তোমার চাটা ভালো হয়েছে, এই যে চাটা ভালো হয়েছে। Normal photo. चाय कैसा है, कैसे लाए? आज के दिन में ऐसा पूजा मिलना भी मुश्किल है। पानी नहीं है। आज दिन लगा ना। জলে গেছে ক্যামেরা
তবে না একটু চা খেয়ে নাও, জলটা তৃষ্ণা চলে যাবে। আসুন আপনি। আমি খুবই আনন্দিত যে আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন এবং আরবান সবুজায়ন কমপ্লেক্স থেকে আমার ডাক পড়েছিল, তাই আমি এসেছি। আমাদের বহুদিনের আমার পরিচিত উনি আছেন এবিপি আনন্দে, এবিপি গ্রুপে ইন্টারভিউ করে থাকেন।
উনি বলেছিলেন আমি নিশ্চয়ই আসবো বলেছিলাম, যদিও আজকে অনেকগুলো কার্যক্রম আছে, আবার কার্যক্রম আছে। তো নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলতে গেলে একটি দিশা যে উনি দেখিয়েছিলেন, এখানে যুব সমাজ অনেক বাচ্চারা আছে। নেতাজি খুব অল্প বয়স থেকেই ওনার লক্ষ্য ছিল যে ভারতবর্ষকে স্বাধীন করা। ওনার থেকে যে মন্ত্র আমি শিখেছি, যখন আমি ঠিক করব যে আমার একটি লক্ষ্য, আমার ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন, ডাক্তার হওয়ার প্রয়োজন, বা এখন যে আইটি ইনফরমেশন টেকনোলজি বা সাংবাদিক হওয়ার যদি ইচ্ছা থাকে, একবার যখন সেই ইচ্ছা আমি প্রকাশ করব, সেই লক্ষ্য আমার থাকবে। কমিটমেন্ট, নেতাজির যে কমিটমেন্ট ছিল, উনি কিন্তু একেবারেই সেই অনড় ছিলেন, একেবারেই সরে যাননি সেই কমিটমেন্ট থেকে। আমি এখানে দীর্ঘ বক্তব্য রাখতে আসিনি, কিন্তু কয়েকটি কথা আমি আপনার সামনে তুলে ধরব। এখানে আপনারা ইতিহাস নিয়ে অনেকেই হয়তো পড়েছেন, গবেষণাও করেছেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম আমার মতে শুরু হয়েছিল 1857 সালে, সেই সিপাহী বিদ্রোহকে কেন্দ্র করে মঙ্গল পাণ্ডে। সেটি অবশ্য ব্রিটিশ সাম্রাজ্যবাদ থামিয়ে দিয়েছিল সেই আন্দোলনকে। তারপর বহু মানুষ বলিদান দেবার জন্য প্রস্তুত হয়ে গেছিল। তার মধ্যে কয়েকজনকে আমরা উল্লেখ করতে পারি: শহীদ ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা, আরো অনেকে, যাদের নামও আমরা হয়তো জানি না। তার সাথে সাথে মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যবাদের উপর একটি প্রভাব নিশ্চয়ই বিস্তার করেছিল। কিন্তু ভারতবর্ষের শেষ লড়াই, স্বাধীনতার শেষ লড়াই ছিল আজাদ হিন্দ ফৌজের লড়াই, নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে। আমার মনে পড়ে যায়, আজাদ হিন্দ ফৌজ 60,000 সৈন্য যখন মায়ানমার থেকে ইম্ফলের পথে চলেছিল ভারতকে স্বাধীন করার জন্য, সেই যে সুর, ঐতিহাসিক সুর, আজকেও সেই সুরের সাথে যখন আমরা পা মেলাই, কিরকম আমরা শিউরে উঠি। কদম কদম बढ़ाए जा, खुशी का गीत गाए जा, ये जिंदगी है कौम की, ये कौम पे लुटाए जा। এই সুরের সাথে 60,000 সৈন্য ইম্ফলে, মণিপুরে প্রবেশ করেছিল। এবং এই ইতিহাস এখনো স্পষ্টভাবে প্রকাশিত করা হয়নি। সেই ইতিহাস ছিল, ঐতিহাসিক দিন ছিল 14 এপ্রিল 1944 সাল। कर्नल शौकत আলী মালিক আজাদ হিন্দ ফৌজের ব্রিটিশ সৈন্যদের পরাজিত করেছিল ভারতবর্ষের মাটিতে, মণিপুরে মৈরাগে শৌকত আলী মালিক আজাদ হিন্দ ফৌজের ব্রিটিশ ইউনিয়ন জ্যাক, ব্রিটিশ পতাকা দিয়েছিল এবং ভারতবর্ষের পতাকা উত্তোলন করা হয়েছিল। আমি অনুরোধ করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যে দেখুন, স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস এখনো লিখিতভাবে প্রকাশিত করা হয়নি। খুবই দুর্ভাগ্যজনক। আমরা আজকের প্রজন্মকে সঠিক ইতিহাস যদি আমরা না দিতে পারি, না পড়াতে পারি, তারা আমাদের কখনো ক্ষমা করবে না। তাই আপনি উদ্যোগ নিন, আপনার সরকারকে বলুন যে সঠিক আজাদ হিন্দ ফৌজের ইতিহাস, সেই মৈরাঙের যে ইতিহাস, 14 এপ্রিল 1944 সাল আমার মতে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা দিবস। তারপর
3 মাস অখণ্ড ভারতবর্ষের স্বাধীন সরকার, আজাদহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল মৈরাঙে, মণিপুরে। 3 মাস ধরে ওইখানে আজাদহীন সরকার গঠন হয়েছিল। পরবর্তীকালে ব্রিটিশ সৈন্যরা আবার মৈরাং দখল করে নেয়, আজাদহীন ফৌজকে ফেরত যেতে হয়, মৈরাং থেকে আবার মায়ানমারে ফেরত যেতে হয়। সেই সময় যখন সুভাষচন্দ্র বোস ওনার সৈন্যকে নিয়ে মায়ানমারের পথে ফেরত যাচ্ছিল, ওনার পায়ে চোট লেগেছিল। ওখানে পাহাড়ি এলাকা, খুবই গভীর জঙ্গল এলাকা, সেইখানে তিনি হাঁটছিলেন ওনার রানী অফ ঝাঁসি রেজিমেন্টের সাথে। নেতাজি একমাত্র নেতা 40-এর দশকে মহিলাদের একই সম্মান, ইকুয়াল স্টেটাস দিয়েছিল পুরুষদের সাথে। এই গল্প আমার সৌভাগ্য হয়েছিল, আমি যখন টাটায় চাকরি করতাম কানপুরে, ওখানে ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল ওইখানে বাস করতেন। এটা 80-র দশকে। আমাকে উনি ডাকতেন রাত্রে ভোজনের জন্য, আমি ওখানে যেতাম। উনি আমাকে এই আজাদহীন ফৌজের সব গল্প, নেতাজির সব গল্প বলতেন, এবং উনি যখন আমাকে এসব বলতেন ওনার সারা শরীরে অশ্রু ঝরে পড়ত। উনি বলতেন যে এই যে তোমার যে গ্র্যান্ড আঙ্কেল, সে কিরকম একটা ম্যাগনেটিজম ছিল ওনার। উনি যখন বক্তব্য রাখতেন আমরা কিরকম মুগ্ধ হয়ে শুনতাম। এবং এই গল্প উনি আমাকে বলেছেন। নেতাজির সাথে কর্নেল ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল আর রানী অফ ঝাঁসি রেজিমেন্টের সব মহিলারা হাঁটছে 200 কিলোমিটার তাদের অতিক্রম করতে হবে পায়ে। জিপ ছিল। লক্ষ্মী সাইগল নেতাজিকে বললেন যে আপনার পায়ে চোট এসেছে, আপনি কেন হাঁটছেন আমাদের সাথে? অনেক কিলোমিটার আমাদের হাঁটতে হবে, আপনি জিপে করে বসে চলে যান। নেতাজি বলেছিলেন, উনি যে নেতৃত্ব দিচ্ছিলেন আজাদহীন ফৌজ এবং রানী অফ ঝাঁসি রেজিমেন্টকে, উনি বলেছিলেন আমি তোমাদের নেতৃত্ব দিচ্ছি, আমি কখনো জিপে বসে যাব না, আমি তোমাদের সাথে আমি হাঁটবো। জানেন, নেতাজি 200 কিলোমিটার রানী অফ ঝাঁসি রেজিমেন্টের সাথে পায়ে চোট থাকা সত্ত্বেও হেঁটেছিলেন, অতিক্রম করেছিলেন। দুর্ভাগ্যজনক, এরকম নেতা বর্তমান ভারতবর্ষে খুব একটা দেখা যায় না। তারপর আমি শুনেছিলাম, আমাকে ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল বলেছিলেন, নেতাজির একজন সেক্রেটারি ছিলেন মেহবুব আহমেদ, মুসলমান মেহবুব আহমেদ। তিনি নেতাজির সাথে কাজ করেছেন। ওনার সৌভাগ্য হয়েছিল উনি মহাত্মা গান্ধীরও সাথে কাজ করেছিলেন এবং পণ্ডিত জওহরলাল নেহরুর সাথেও কাজ করেছিলেন। পরবর্তীকালে স্বাধীনতার পর উনি ভারতবর্ষের রাষ্ট্রদূত হয়েছিলেন, বিদেশে গেছিলেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে महबूब साहब आप तो बहुत भाग्यवान है, आप महात्मा गांधी के साथ भी काम किया, आप पंडित नेहरू जी के साथ भी काम किया, सुभाष चंद्र बोस के साथ भी काम किया है, बट किसको आप सम्मान करते हैं, काके अपनी বেশি শ্রদ্ধা করে? তখন মেহবুব আহমেদ জবাব দিয়েছিল, এটা একটা ইন্টারভিউতে আমি শুনেছিলাম, महात्मा गांधी को बहुत सम्मान करते हैं, महात्मा गांधी के আমি খুব সম্মান করি, উনি জননেতা, উনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য অহিংসা আন্দোলন করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। পণ্ডিত নেহরুকেও আমি খুবই শ্রদ্ধা করি, উনি খুব বড় স্টেটসম্যান ছিলেন, দেশের বড় মাপের নেতা ছিলেন। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস একমাত্র নেতা যার জন্যে
আমি বলিদান দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমি আমার জীবন বিসর্জন দিতে প্রস্তুত ছিলাম। এই ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। উনি বলেছিলেন, আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। আজকাল নেতারা কি বলে, আমাকে ভোট দাও, আমি তোমাকে কিছু সুবিধে পাইয়ে দেব। নেতাজি কিন্তু কাউকে চাকরি বা সুবিধে পাওয়ার কোনো কমিটমেন্ট দেননি। নেতাজি বলেছিলেন, যখন আজাদ হিন্দ ফৌজে নেতৃত্ব দিচ্ছিলেন উনি সিঙ্গাপুরে, উনি ওনার বক্তব্যে বলেছিলেন, हम जिंदा रहे व ना रहे ये अहम बात नहीं है, भारत आजाद होगा ये अहम बात है। তাই আজ বহু বছর আমরা অতিক্রম করে এসেছি। ভারতবর্ষ প্রচুর উন্নতি করেছে বিভিন্ন বিষয়। আমরা চাঁদে পর্যন্ত যেতে পেরেছি, কিন্তু সুভাষচন্দ্র বোস কি চেয়েছিলেন সেই ভারতবর্ষকে আমরা গড়ে তুলতে পেরেছি। আজকের প্রজন্মকে একটু চিন্তা করতে হবে। নেতাজি চেয়েছিলেন রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা। আমরা হয়তো রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আজকের তারিখ পর্যন্ত আমরা সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করে উঠতে পারিনি। এখনো প্রচেষ্টা জারি আছে, কিন্তু এই দায়িত্ব কিন্তু আজকের যুব সমাজকে নিতে হবে। সুভাষচন্দ্র বোস আবার একমাত্র নেতা আজকের তারিখ পর্যন্ত যিনি ওনার আজাদ হিন্দ ফৌজে সব মানুষকে, সব ধর্ম জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন, করে ভারতীয় বলে প্রতিষ্ঠিত করেছিলেন। ওনার আজাদ হিন্দ ফৌজে যে 60,000 সৈন্য ছিল, এরা কারা ছিল? এই 60,000 সৈন্যর মধ্যে একটিও হিন্দু ছিল না, একটিও মুসলমান ছিল না, একটিও শিখ, ঈসাই, বৌদ্ধ, জৈন ছিল না। তাহলে এই 60,000 সৈন্য কারা ছিল? তারা ছিল ভারতীয়। আমি এখানে রাজনীতি করতে আসিনি, কিন্তু বর্তমান যে পরিস্থিতি ভারতবর্ষে খুবই শোচনীয়। তাই আজকে নেতাজির আদর্শকে যদি আমরা কার্যকরী না করতে পারি, নেতাজির আদর্শকে যদি আমি যুব সমাজকে উদ্বুদ্ধ না করতে পারি, ভারতবর্ষ খণ্ড খণ্ড হয়ে যাবে, আবার ভারতবর্ষ ভেঙে যাবে। নেতাজি সুভাষচন্দ্র বোস যদি ভারতবর্ষে ফিরে আসতেন 1947 সালে, ভারতবর্ষ দুখণ্ডিত হতো না, বাংলা বিভক্ত হতো না। কিছু নেতা যারা ভারতবর্ষের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল, তারাই ভারতবর্ষকে দুখণ্ডিত করেছিল, বাংলাকে বিভক্ত করেছিল। তাই আজকে সময় এসেছে, স্বামী বিবেকানন্দ, তার ভাবশিষ্য ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। স্বামীজির চরিত্র গঠন করার আদর্শ নেতাজি কার্যকরী করেছিলেন ওনার আজাদ হিন্দ ফৌজে। স্বামীজি যেটা বলেছিলেন, উনি যে শিকাগো রিলিজিয়াস কনফারেন্সে গেছিলেন, তিনি কি বলেছিলেন? মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা। তিনি সব ধর্মকে ঐক্যবদ্ধ করেছিলেন। যেই আদর্শ নেতাজি ওনার আজাদ হিন্দ ফৌজে করিয়ে দেখিয়ে দিয়েছিলেন। আজকাল নেতারা ভাষণ দেয়, অনেক কিছু বলে, কিন্তু সেটি কার্যকরী হয় না। স্বামীজিকে সামনে রেখে, নেতাজিকে সামনে রেখে আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর কোনো পথ নেই। আজকে আমরা যেটা দেখছি, কোনো দলের বিষয় নয়, সর্বদলীয় বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, ভোট ব্যাংক রাজনীতি, ধর্মকে নিয়ে রাজনীতি। নেতাজি আধ্যাত্মিক ছিলেন। আমি বলেছি, নেতাজি স্বামীজি এবং রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন। তিনি কালী ভক্ত ছিলেন। তিনি গভীর রাতে
আমার পিতা অমিয়নাথ বোসের কাছে আমি শুনেছি, অমিয়নাথ বোস খুব কাছের মানুষ ছিলেন ওনার কাকা সুভাষের। একই ঘরে আমাদের উডবার্ন পার্কের বাড়িতে বাস করতেন 4 বছর ধরে। নেতাজির ইনসমনিয়া ছিল, রাত্রে ঘুমের একটু অসুবিধে হতো, তাই আমার পিতাকে জাগিয়ে তুলতেন। তুলে অনেক আলোচনা হতো, গান্ধীজি, নেহরু, সর্দার প্যাটেল, সরোজিনী নাইডু কিভাবে ভারতবর্ষ এগিয়ে যাবে আজাদ হিন্দ ফৌজকে নিয়ে, কিভাবে ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রাম করবে, সেসব নিয়ে আলোচনা হতো। আমার পিতার কাছে শুনেছি, যখন কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে কিছু সমস্যা দেখা দিত, নেতাজি দক্ষিণেশ্বর মন্দিরে চলে যেতেন, কালী মন্দিরে গিয়ে উনি ধ্যান করতেন। একটি সাংঘাতিক শক্তি উনি অর্জন করতেন কালী মন্দিরের সামনে বসে ধ্যান করার সময়। কিন্তু নেতাজি ধর্মকে কখনো আজাদ হিন্দ ফৌজ, নেতাজি ধর্মকে কখনো স্বাধীনতা সংগ্রাম বা রাজনীতির সাথে মেশায়নি। তিনি মনে করতেন ধর্ম আপনার নিজস্ব জায়গায়। তিনি হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন, কিন্তু তিনি সব ধর্মকে সম্মান দিতে শিখেছিলেন। তাই তিনি আজাদ হিন্দ ফৌজে সকলকে ভারতীয় বলে প্রতিষ্ঠিত করেছিলেন। আমি দীর্ঘায়িত করব না, কিন্তু আরেকটি বিষয়, সুভাষচন্দ্র বোস যখন আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দিচ্ছে সিঙ্গাপুরে, ওখানে খুব বড় একটি মন্দির আছে। তারা দক্ষিণ ভারতে সেই মন্দিরেরও কিছু অংশ আছে। এটা হচ্ছে চেটিয়ার কমিউনিটি, চেটিয়ার সম্প্রদায় দক্ষিণ ভারতে তারা আছে, এবং সিঙ্গাপুরে খুব বড় মন্দির আছে। আমার সৌভাগ্য হয়েছে, আমি যখন সিঙ্গাপুরে গেছিলাম একটা আজাদ হিন্দ ফৌজেরই, আজাদ হিন্দ সরকারের একটি কার্যক্রমে সিঙ্গাপুরে এই চেটিয়ার মন্দিরে আমারও সৌভাগ্য হয়েছিল যেতে। তো চেটিয়ার মন্দিরের যিনি প্রিস্ট, তিনি আমন্ত্রণ করেছিলেন নেতাজিকে যে আপনি আসুন আমাদের মন্দিরে, আমরা একটা খুব বড় ডোনেশন দেব আজাদ হিন্দ সরকার আর আজাদ হিন্দ ফৌজকে, তবে আপনি শুধু আপনার হিন্দু অফিসারদের নিয়ে প্রবেশ করবেন। তো নেতাজি উত্তর দিয়েছিলেন, চিঠি লিখে বলেছিলেন যে আমি খুবই কৃতার্থ যে আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন, ডোনেশন দেবেন বলছেন আজাদ হিন্দ সরকারকে, কিন্তু আমার কোনো হিন্দু অফিসার আমার আজাদ হিন্দ ফৌজে নেই। আমার ইন্ডিয়ান অফিসার, ভারতীয় অফিসার আছে, তাতে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সকলে আছে। এই সকলকে নিয়ে যদি আমাকে প্রবেশ করতে অনুমতি দেন, তাহলে আমি নিশ্চয়ই আসব। অনুমতি উনি পেয়েছিলেন। সুভাষচন্দ্র বোস ওখানে আবিদ হাসানকে নিয়ে গেছিলেন, গুরবক্স সিং ধিলকে নিয়ে গেছিলেন, সেখানে প্রবেশ করেছিলেন। ওনার কপালে, হিন্দু মন্দিরে গেলে টিকা লাগানো হয়, সকলের কপালে টিকা লাগানো হলো, উনি প্রবেশ করলেন। আমার পিতাকে আবিদ হাসান এই গল্প করেছিলেন যে যখন ওখানে নেতাজি বক্তব্য রাখছিলেন, কি সাংঘাতিক একটি বক্তব্য, যেটা সমস্ত সম্প্রদায়কে একেবারে ঐক্যবদ্ধ করে তুলেছিল। সেখানে উনি বললেন, বলে যখন উনি মন্দিরের বাইরে গেলেন, ডোনেশন ওনারা দিল, মন্দিরের বাইরে যিনি গেলেন, নেতাজি টিকাটি পুছে দিলেন ওনার কপাল থেকে। তো আবিদ হাসান জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি স্যার এটা পুছে দিলেন? দেখুন, আমি হিন্দু ধর্মে বিশ্বাসী, আমি একটি হিন্দু মন্দিরে প্রবেশ করেছিলাম, তোমরাও করেছিলে আমার সাথে, অনুমতি আমরা পেয়েছিলাম। মন্দিরের ভেতরে আমরা নিশ্চয়ই টিকা লাগাবো, কিন্তু মন্দিরের বাইরে যখন আমি চলে এলাম, আমি তখন ভারতীয় হয়ে গেলাম। আমার ধর্ম সকলের ধর্ম, আমি আর হিন্দু নই। এই ছিল সুভাষচন্দ্র বোস। এখন আমরা কি দেখছি, নির্বাচন শুরু হয় মন্দির থেকে। এটা সঠিক নয়। ভারতবর্ষ একটি সাম্যবাদী রাষ্ট্র। ভারতবর্ষের জাতীয় সংহতি ফিরে আসবে, আমাদের আশা আছে ফিরে আসবে, কিন্তু ভারতবর্ষের জাতীয় সংহতি ফিরে আসতে দুটি মানুষকে আমাদের স্মরণ করতে হবে, স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বোস। আর কোনো পথ নেই।
আমি আজকে এই শুভ দিনে নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মদিন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে সরস্বতী পুজো, এত বড় একটি শুভ দিন, আপনাদের এই আবাসন থেকে আমি একটি বার্তা, নেতৃত্ব যারা দিচ্ছেন কেন্দ্রে এবং রাজ্যে, এই বার্তা দিতে চাই। বিভাজন বন্ধ করুন, সাম্প্রদায়িকতা বন্ধ করুন, বিচ্ছিন্নতাবাদ বন্ধ করুন। নেতাজি সুভাষচন্দ্র বোস এবং স্বামী বিবেকানন্দর পথে হাঁটুন, ভারতবর্ষকে রক্ষা করুন। ভারতবর্ষকে রক্ষা করার আর কোনো পথ নেই। এই কথা বলে আপনাদের আবাসনের সকলকে, আমার গুরুজন ভাই বোনেদের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি খুবই খুশি আপনি আমাকে এখানে সময় দিয়েছেন। আমি এসেছি, আবার আসবো। খুব একটা দূরে আমি থাকি না, গোলপার্কে থাকি। আসবো, কথা বলবো, আলোচনা করব। ভালো থাকবেন, সুখে থাকবেন। বলুন জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, উনি স্বামীজিকে গুলে খেয়েছিলেন শেষের দিকে রেঙ্গুনে। তিনি যখন রেঙ্গুনকে অধিকার করবে ব্রিটিশ সরকার, ঠিক আগে দুদিন আগে স্বামী নেতাজি সারা রাত্রি জুড়ে তিনি ধ্যান করেছিলেন ওই রেঙ্গুনে। আমি আর একটা যে জিনিসটা বলবো, তার নেতা ছিল আমাদের চিত্তরঞ্জন দাস। তিনি তাকে নেতা বলে মনে করতেন। তিনি যখন ICS এর চাকরি ছেড়ে দিয়ে তিনি উনাকে চিঠি লিখলেন, আমি ইংরেজদের দালালি করতে পারবো না, আমি ভারতবর্ষ ফিরে যাচ্ছি, আমি আপনার সাথে কাজ করব। তাই তিনি এসেছিলেন, কিন্তু তিনি বেশি দিন বাইরে থাকতে পারতেন না। ইংরেজ সরকার সব সময় তাকে জেলের মধ্যে ভরে রাখতেন। তাই ইংরেজ সরকার ভেবেছিল, একে যদি আমরা বাইরে রাখি তাহলে আমাদের বড় মুশকিল। তাই নেতাজি আমাদের স্বামী চিত্তরঞ্জনের নেতৃত্বে তিনি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং এটাও শোনা যায়, যদি নেতাজি চিত্তরঞ্জন কিন্তু বেশি দিন বাঁচেননি, তার নেতৃত্বে স্বামীজির প্রভাব এবং নেতাজি এবং চিত্তরঞ্জন দাসের এক হয়ে যদি ভারতবর্ষের স্বাধীনতা আসতো, তাহলে এই ধরনের স্বাধীনতা কিন্তু আসতো না, আসতো অন্য ধরনের স্বাধীনতা। তাই আমি একটা ছোট্ট কবিতা বলে শেষ করছি। 58 বছর ধরে তুমি পাথর হয়ে আছো, 58 বছর ধরে ভারতবর্ষ তোমার অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে শোনা যাবে সেই স্বাধীনতার কণ্ঠস্বর? আমি সুভাষ বলছি। অসংখ্য ধন্যবাদ, একটা জোরে হাততালি। ওকে, সো এবার আমি আমাদের প্রিয় বোলাদাকে রিকোয়েস্ট করব 2 লাইন বলুন, অ্যান্ড তারপরে আমরা অন্য প্রোগ্রামের দিকে এগোচ্ছি। নমস্কার নেতাজি সুভাষচন্দ্র বোসের ফ্যামিলিকে আসার জন্য এখানে আরমান সমুজয়নের আজকে খুবই ভালো আপনি বললেন, সবাই সন্তুষ্ট শুনে। তো আপনি চাই আমরা আর এরপরে গাছ বসানোর আছে আমাদের, এটাকে প্রোগ্রামটা শুরু করা হোক। আরমান সমুজয়নের তরফ থেকে সবাইকে বলছি, সবাই মিলে একতা, হ্যালো, সবাই মিলে একতা হন, হয়ে সবাই মিলে একসাথে থেকে এই আরমান সমুজয়নকে আরও সুন্দরভাবে ডেভেলপ করা হোক। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা আমাদের দ্বিতীয় প্রোগ্রামের দিকে এগোচ্ছি। তার আগে আমি শ্রী চন্দ্রকুমার বোসকে রিকোয়েস্ট করব যে আজকে নেতাজির জন্মদিন উপলক্ষে আর সরস্বতী পুজো উপলক্ষে আমরা বাচ্চাদের জন্য 6 থেকে 12 ক্যাটাগরি বাচ্চাদের জন্য আমরা কিছু প্রতিযোগিতা রেখেছিলাম। একটা হচ্ছে ড্রয়িং কম্পিটিশন, একটা কুইজ কম্পিটিশন, আর একটা বাচ্চাদের ফ্যাশন শো। তো যদি মিস্টার বাসু আমাদেরকে এই প্রাইজ বাচ্চাদেরকে দিয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে, যদি ওনাদেরকে একটু আমরা বলে দিই, তাহলে আমাদের বাচ্চারাও খুব খুশি হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখন নামগুলো আমরা অ্যানাউন্স করব। নমস্কার। Start.
Give a big round of applause. Thank you. আরো জোরে তালি হবে তো। কেউ জিতলে খুশি হতে হয়। Good. Okay. So আমাদের দ্বিতীয় স্থান সেকেন্ড প্লেসে রয়েছে মিস প্রিয়াংশী চক্রবর্তী। প্রিয়াংশী, wherever you are, please come in forward. প্রিয়াংশী। Congratulations, প্রিয়াংশী। এটা প্রিয়াংশীর পুরস্কার। Congratulations, all the best, প্রিয়াংশী। Thank you. আমাদের তৃতীয় স্থানে রয়েছে দৃশানা কর। আমি ম্যামকে রিকোয়েস্ট করবো, ম্যাম এবার আপনি চলে আসুন। দৃশানা কর, wherever you are। আচ্ছা, দৃশানা করের মা এসছে। ও ঠাকুমা, give a big round of applause. দৃশানা কোনো কারণে হয়তো আসতে পারেনি, তার বদলে ঠাকুমা এসছে দৃশানা করকে। দৃশানা করের প্রাইজ নেই। Very good, thank you. Give a big round of applause for Drishyana Kaur. ধন্যবাদ। ওকে, সো আমাদের ড্রয়িং কম্পিটিশনে গ্রুপ এ 6 to 9 ইয়ার্স এর বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন হয়েছিল। সেখানে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় স্থান পেয়েছেন। তাদের নামগুলো আমরা বলবো। আমি মিস্টার অভিষেককে রিকোয়েস্ট করবো, আপনি প্লিজ আসুন। Thank you. দ্বিতীয় স্থান, সেকেন্ড প্রাইজ goes to Miss Priyanshi Mishra. Priyanshi Mishra, wherever you are, wow, Priyanshi, please come. So beautiful. Congratulations, Priyanshi. Thank you. Congratulations, all the best. And the third prize goes to কেমন লাগছে প্রাইজ পেয়ে? Advika, wherever you are, please come forward. Advika Mitra. Advika, she's not here, I guess. Okay, all right. So I'm giving the certificate here. Huh? কেমন লাগছে প্রাইজ পেয়ে? কিছু বলো। Say something. Give a big round of applause to Priyanshi. Priyanshi, congratulations. All the best. And Priyanshi যে ছবিটা এঁকেছে সেটা আমরা ডিসপ্লে করতে চাই। ছবিটা একটু ওদিকে দেখুন স্যার, ছবিটা দেখুন। So this is a beautiful picture she has made. সবাই খুব ভালো, খুব সুন্দর পেয়েছে। সবাইকে দেখানো পসিবল হচ্ছে না, বাট এইটা দ্য বেস্ট ছিল। জয় হিন্দ। Very nice, thank you, congratulations. 30 মিনিট বোধহয় সময় দিয়েছে, তার ভেতরে এই জিনিস করেছে, মানে কি ক্যাপাসিটি। মিস শানভি সাহু, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। গুড, তুমি কিন্তু সব থেকে ভালো এঁকেছো, এটা আমরা দেখেছি আগে। Give a big round of applause to Miss Sahu. Congratulations, Shanti. 25 মিনিট বোধহয় time Congratulations. দিয়েছে। আমি ছিলাম তো। हाँ, हाँ, उसका drawing. শানভি ড্রয়িং, এটা শানভি বানিয়েছে। Give a big round of applause. আমাদের থিম ছিল দেশভক্তি, প্যাট্রিয়টিজম ওয়াজ আওয়ার থিম। তো সব বাচ্চারা ফ্যাশন শো, ড্রয়িং সব কিছুই দেশভক্তি অনুসারে করেছে, মানে খুবই 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 উল্লেখযোগ্য। ধন্যবাদ। ওকে, থার্ড প্রাইজ গোজ টু মাস্টার রেয়াংশ সিং। রেয়াংশ, প্লিজ কাম ফরওয়ার্ড। Congratulations, Riyan. Give a big round of applause, yaar. What happened? Yes. Thank you. Riyansh এটা বানিয়েছে, very good concept by Riyansh. দারুণ। জয় হিন্দ। Okay, fine.
আচ্ছা আমরা শেষের ক্যাটাগরির দিকে যাচ্ছি, সেটা হচ্ছে কুইজ কম্পিটিশন। একটু ডিফিকাল্ট কম্পিটিশন ছিল, বাট আমাদের বাচ্চারা খুবই ভালো। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। बच्चे लोग आ जाओ, थोड़ा पीछे आ जाओ भाई, बच्चे लोग पीछे आ जाओ। তো আরো অভিষেক আপনি আপনি একটা হাতটা দিয়ে নিন, আপনাকে নিয়ে যাচ্ছি। এই যে জলে না ঠিক আছে না না, এটা জলে। ঠিক আছে। স্যার এবার প্লিজ আমার दादा হ্যাঁ উনি করছে, ওনারা করছে। আমি একটা করবো, বাকি সব আপনারা করবেন। আমার চ্যানেল হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইউ লুক লাইক হিম। অল দ্য বেস্ট। আরে আরে অল দ্য দাঁড়ান, ওনাকে ওনাকে বাইক ओमन डाक দেখো এই জায়গাটা করিয়ে